কে কে ওখানে? হয় সারেন্ডার করো, না হলে গুলি খেয়ে মরো। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমরা শুনছি একটা গোয়েন্দা গল্প। এই ধারাবাহিকটার নাম আমরা ইতিপূর্বে জেনে গেছি। শঙ্কুর তাণ্ডব শীর্ষক ধারাবাহিকের প্রতিটা পর্ব কাল্পনিক ও প্রতিটা পর্বের নাম ভিন্ন। পর্বের নাম ভিন্ন মানে বুঝতে হবে প্রতিটা পর্ব আলাদা আলাদা ভাবনার বহিঃপ্রকাশ। আসলে কি বলুন তো, গল্প বলার সাথে সাথে আমিও বকবক করি। এটা অভ্যাস না বদভ্যাস সেটা আপনারা ভালো বলতে পারবেন। আচ্ছা বন্ধুরা, চলুন আজ আর বিশেষ বকবক করব না, সোজা আজকের পর্বে আমরা চোখ রাখব। আজকের পর্বের নাম দিলাম দোস্ত এপিসোড। বন্ধুরা, আমরা জানি রঞ্জন ও বঙ্কিমবাবু এই মিশনে প্রথম স্টেপে যা যা করণীয় তাই তাই করেছেন। মিথিলেশ বলছে, ভাইয়া जरा इधर आइए, आपको हिंदी समझ में आता है? ছেলেটি বলল, হ্যাঁ বলুন। মিথিলেশ বলে, আচ্ছা আমি আপনার সাথে বাংলায় কথা বলছি কি এখানে খাসি মাংসের দোকান কোথায় আছে বলতে পারবেন? আমার বন্ধু বলল এখানেই কোথাও একটা আছে। আসলে আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, ওদের ওদিকে মাংস পাওয়া যায় না, তাই ভাবছি মাংস নিয়ে ওকে সারপ্রাইজ দেব। ছেলেটি বলে, ও আচ্ছা আচ্ছা, কিন্তু মাংসের দোকান একটাই আছে এই চত্বরে। ওই যে দেখছেন একটা লাল পতাকা দেখা যাচ্ছে, ওখানে দেখুন বাঁ দিকে একটা গলি রাস্তা ঢুকে গেছে। এখন কটা বাজে? ওরে বাবা, 1টা বাজতে চললো। আপনি তাড়াতাড়ি গিয়ে দেখুন, এতক্ষণে মনে হয় শেষ হয়ে গেছে, পেলে ওখানেই পাবেন। মিথিলেশ বলে, ধন্যবাদ ভাই, আমি এক্ষুনি দেখছি। এই বলেই মিথিলেশ বাইক স্টার্ট দিয়ে এগিয়ে চলে। ওখানে পৌঁছে দেখে দোকান বন্ধ, কিন্তু দোকানের কাছে দুজন বসে রয়েছে। ওনাদের দেখে মিথিলেশের মনে হলো ওরা দোকানদারের পরিচিত কেউ হবে। মিথিলেশ বাইক দাঁড় করিয়ে এদিক ওদিক তাকাতে এক ভদ্রলোক জিজ্ঞেস করে, দাদা কাউকে খুঁজছেন? মিথিলেশ বলে, কাউকে খুঁজছি না, আসলে আমার 4 কিলো মতো খাসির মাংস লাগতো, কিন্তু দেখছি দোকানটা বন্ধ। এখন কি করি? খুব আর্জেন্ট দরকার ছিল বুঝলেন। মাংস নিয়ে গেলে রান্না হবে। আসলে একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে মাংস শর্ট পড়েছে। এটা আপনার দোকান দাদা? ভদ্রলোক বললেন, না না, এটা আমার দোকান নয়, এটা লোকের দোকান। আপনি বরং এক কাজ করুন, এই যে দেখছেন মোবাইল নম্বরটা লেখা আছে, এই নম্বরে একটা ফোন করুন। এটা এই দোকানের মালিক যিনি আছেন তার নাম্বার। যদি সম্ভব হয় উনি এক্ষুনি কেটে দিতে পারে। যেহেতু আপনি 4 কিলো মতো নেবেন, তাই আপনাকে দিলেও দিতে পারে। খাসি ওরা বাড়িতেই রাখে। মিথিলেশ বলে, আচ্ছা ধন্যবাদ দাদা, আমি এক্ষুনি কল করছি। বলেই মিথিলেশ উক্ত নম্বরে কল করে। দোকানদার ফোন ধরতে মিথিলেশ বলে, নমস্কার দাদা, আসলে আমি আপনার দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এসে দেখলাম আপনার দোকান বন্ধ। আমি এসছিলাম 4 কেজি খাসির মাংস নিতে, আমার খুব প্রয়োজন আছে বুঝলেন। আজ দুপুরে হঠাৎ একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে, তাই কিছু মাংস শর্ট পড়েছে। যদি আপনি দোকান খুলে দেন তো খুব উপকার হয়। দোকানদার মুখ কাঁচুমাচু করে বলে, 4 কিলোর জন্য আমি কাটবো না দাদা, যদি পুরোটা নেন তবেই কাটবো, নচেত নয়। কারণ আমাদের এদিকে খাসি খুব একটা কম চলে, বেঁচে গেলে আমার লস বুঝলেন দাদা। ঘরেই সেই মাংসটা খেতে হবে। আমি আবার বাসি মাংস রাখি না। কয় টাকা লাভ হয় বলুন তো, যে ঘরে নিয়ে খেয়ে নেব। মিথিলেশ বলে, আচ্ছা আপনার ওই খাসির ওজনটা কত হবে? দোকানদার ফোনের ওপার থেকে বলে, ওই ধরুন 6 কিলো। আমি ছোটটাই কাটবো, ওটা ওজনে যতটা হবে আপনাকে ততটা নিতে হবে। মিথিলেশ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আর খাসিটা কাটুন, যতটা হবে আমি ততটা নিয়ে নেব বুঝলেন দাদা। দোকানদার বলে, আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। মিথিলেশ বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। দোকানের পাশে বসা ছেলেটি জিজ্ঞেস করলো, কি দাদা দোকানদার আসছে বলল? মিথিলেশ বলে, হ্যাঁ আসছে বলল তো। ছেলেটি আবার জিজ্ঞেস করে, আপনি কতটা মাংস নেবেন?
মিথিলেশ বলে, আমার 4 কিলো হলে হবে, কিন্তু দোকানদার বলল তো পুরোটাই নিতে হবে। দেখি কতটা হয়। বলল তো যা হবে পুরোটা না নিলে কাটবো না, নাকি এখানে বিক্রি একটু কম হয়। ছেলেটা বলে, আচ্ছা তাহলে একটা কাজ করলে হয় না দাদা? আসলে আমরা দুজন বসে আছি মাংস নেব বলে। আপনি আপনার 4 কিলো নেওয়ার পর যদি কিছু বেঁচে যায় তাহলে আমরা না হয় নিয়ে নেব। আপনার তাতে কোনো আপত্তি আছে? মিথিলেশ বলে, না না, আপত্তির কি আছে, আমার তো শুধু 4 কিলো হলেই হবে। আপনারাও নিন না, নিলে তো আমার উপর চাপটা কম আসবে। দাদা, এখানে আশেপাশে কোনো এটিএম আছে? কিছু টাকা তুলতাম। ছেলেটা একটু মেজাজ দেখিয়ে বলে, এটিএম চোর খেয়ে ফেলেছে। আগে লোকে রঘু ডাকাতের নাম শুনতো, আর আজকাল রঘু ডাকাতের চেয়েও বড় বড় ডাকাত দেশে জন্মাচ্ছে। হয়তো রঘু ডাকাত বেঁচে থাকলে এই ডাকাত দলদের দেখে লজ্জা পেত। ছোটবেলায় শুনেছি ডাকাত রাতে এসে কাঁসা বাসন বা গয়না চুরি করত, আর এখনকার ডাকাত রাতে এটিএম ডাকাতি করে। ওই যে দেখছেন ঝাঁপ ফেলা, ওটাই ছিল এটিএম। পুলিশ বন্ধ করে দিয়ে গেছে। ভাবুন ভাবুন আর আঁতকে উঠুন, মানুষ কতটা বেপরোয়া হলে এটিএম ডাকাতি করে। ওরা তো ডাকাতি করে চলে গেল, আমরা স্থানীয় মানুষগুলো এখন কোথায় যাব? অসুবিধা আমাদের হচ্ছে, বুঝলেন? মিথিলেশ বলে, কি বলেন? এটা তো জমজমাট এলাকা দেখছি। এই এলাকায় ডাকাতি হয়ে গেল? দিনে না রাতে ডাকাতি হয়েছে? ছেলেটা বলে, দিনে সাহস পাবে না, দিনে আমরা সব এই এলাকায় থাকি। দিনে ডাকাতি করতে এলে আমরা ছাল বাকলা তুলে দিতাম। ডাকাতি রাতে হয়েছে। ওই যে দেখছেন, ওই বাড়ির বুড়ো সব দেখেছে। 4 জন এলো বাইক দাঁড় করিয়ে এটিএমে ঢুকলো। বুড়ো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বুড়ো ভেবেছে কেউ বা কারা হয়তো টাকা তুলতে এসছে। তখন রাত 3টে বাজে। পরের দিন সকালে জানা গেল এটিএম ভাঙা, টাকা লুট হয়েছে। বুড়ো পুলিশকে সব বলেছে। মিথিলেশ বলে, সত্যি তাই, ভাবতেও ভয় লাগে, অথচ এরা এটিএম ডাকাতি করে ভয় পায় না। তা পুলিশ কাউকে ধরতেই পারলো না? ছেলেটা বলে, পুলিশের আর কি করবে? পুলিশ জিজ্ঞাসাবাদ সেরে এটিএমটাকে সিল করে চলে গেল। কে কার তদন্ত করবে? বর্তমানে যা অবস্থা ও দিনকাল পড়েছে, পুলিশ পুলিশের মতো তদন্ত করছে, হয়তো কোনো এককালে ডাকাত ধরা পড়বে। লোকটার সাথে আরেকজন বসে বসে সব শুনছিল। সেই ভদ্রলোক মনে হলো কিছু একটা গম্ভীর বিষয় নিয়ে ভাবছিল। তিনি বলে উঠলেন, এই এলাকায় 3টে ডাকাতি হয়েছে, 3টেই এটিএম ডাকাতি। আঁতেল খুঁড়ো বলছিল, তেলাপুরের বিধানবাগুলির চমকাইগড়ে যেই দিন মাঝরাতে বোম ফেটেছে সেই দিন এটিএম গুলো ডাকাতি হয়েছে। বোমা ফাটার সাথে ডাকাতির কি রহস্য রয়েছে এ আর উদ্ধার করা যাচ্ছে না। শুনেছি নাকি বোম ঠিক রাত 3টেই ফাটে, আর রাত 3টেতেই এটিএম গুলো ডাকাতি হয়েছে। এখন এই সব কথা পুলিশকে বলতে গেলে আমাদেরই টানা হ্যাঁচড়া করবে। বেকার পুলিশকে এসব বলে লাভ কি? আমার এটিএম নাকি? টাকা খোয়া গেলে ব্যাংকের গেছে, আমাদের কি? শুনেছি নাকি এটিএম ডাকাতি হলেও ওরা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা পেয়ে যায়, তাই হয়তো তদন্তে কেউ গা করছে না। এমনই সব আলোচনার মাঝে মাংসের দোকানদার হাজির হয়, সাথে একটা কচি খাসি। দোকানদার একটু হড়বড় করে দোকান খুলতে খুলতে বলছে, সরি দাদা, দেরি হয়ে গেল। আসলে একটু খেয়ে এলাম, সকাল থেকে দোকানদারি করছিলাম, বুঝলেন, খুব খিদে পেয়েছিল। ওই তো মইদুল এসে গেছে। নে তাড়াতাড়ি কর, সবচেয়ে ছোট যে খাসিটা আছে ওটাই কাট। ওই দাদা পুরোটা নেবে, একটুও জল মেশাবি না। নেট মাংস যা হবে উনি তাই নেবেন। আমার দোকানে মাংস খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে, বুঝলেন দাদা। আমি 1 ফোঁটাও খাসির মাংসে জল মেশাই না। কিরে, তোরা বসে আছিস, তোরাও মাংস নিবি নাকি? 2জন ভদ্রলোক বললেন,
হ্যাঁ, নেবই তো বলে বসে রয়েছি। তখন তো তুমি বললে শেষ হয়ে গেছে। আমরা দুজন বসে বসে গল্প করছিলাম, এমন সময় দেখলাম ওই ভদ্রলোক দাদা এলেন, এসে বললেন উনি নাকি মাংস নেবেন। ওনার সাথেই আমরা কথা বলছি, ওনার যতটুকু লাগে উনি নেবেন, আর বাকি যেটুকু বাঁচবে আমরা দুজন ভাগ করে নিয়ে নেব। কি দাদা, আপনার কোনো আপত্তি আছে? মিথিলেশ বলে, না না, আমার কোনো আপত্তি নেই। আমার একটু কম হলেও চলবে। আসলে একটা বন্ধুর বাড়িতে আজ পার্টি আছে। বন্ধুকে আমি বলেছিলাম যে তোকে আমি একটা সারপ্রাইজ দেব। সেই সারপ্রাইজটা আমি দেওয়ার জন্য মাংস কিনতে চলে এসেছি। সুতরাং আপনি নিন না, আমার কোনো অসুবিধা নেই। দোকানদার বলে, ও আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে নিজেরাই ঠিক করে রেখেছেন। আমার কোনো আপত্তি নেই, আপনারা গোটা খাসিটা নিয়ে নিলেই হলো। আসলে কি বলুন তো, এখানে এই গোটা খাসি কেটে 2 কিলো বেচে বাকিটা ফেলে রাখা সম্ভব নয়। আমার তো আর অত সেল নেই যে আমি রেখে দেব সন্ধ্যায় বিক্রি করব। আমার দোকান শুধুমাত্র এক বেলা খোলা থাকে। মিথিলেশ বলে, ওই আপনার আসা অবধি আমরা ওই সামনের এটিএমটা নিয়ে কথা বলছিলাম। শুনলাম নাকি এটিএমটা ডাকাতি হয়ে গেছে। ভাবুন তো, এরকম জনবহুল এলাকায় এটিএম ডাকাতি হওয়াটা চারটিখানি কথা। চোর ডাকাতগুলোর কত সাহস বলুন। আগে শুনতাম বড় লোকদের বাড়িতে ডাকাতি হতো, আর এখন এটিএমেও ডাকাতি হচ্ছে। মাংসের দোকানদার মাংস কাটার ছুরিতে শান দিতে দিতে বলছে, আর বলবেন না, আমিও শুনেছি এই এটিএমটা নাকি রাত 3টের সময় ডাকাতি হয়েছে। ওই বাড়ির খুড়ো সব দেখেছে। খুড়ো ভেবেছে হয়তো কেউ বা কারা এটিএম থেকে টাকা তুলতে এসছে, কিন্তু ওরা যে ডাকাত দল ছিল তা কি করে বুঝবে বলুন। আজকাল চোর ডাকাত গুন্ডা বদমাইশ বোঝা মুশকিল। ভেকধারী মানুষের অভাব নেই। মিথিলেশ বলে, আর বলবেন না, আজকাল দেশে কাজের বড় অভাব, বুঝলেন। মানুষ কোনো মতে সংসার চালাচ্ছে, তাই চুরি ডাকাতির এত উৎপাত বেড়েছে। মানুষের হাতে টাকা পয়সা থাকলে কি আর এসব করতো? আমাদের ওদিকে এক পরিবার কোথায় ঘুরতে গেছিল, সেই ফাঁকে কে বা কারা ওনার বাড়িতে ডাকাতি করে চলে গেছে। পুলিশও তেমন একটাও চোর ডাকাত ধরতে পারে না। আচ্ছা দাদা, একটু তাড়াতাড়ি হাতটা চালান, বুঝলেন। আমাকে আবার আমার বন্ধুর বাড়ি যেতে হবে, ওরা আমার জন্য অপেক্ষা করছে। দোকানদার বলে, ও আপনি চিন্তা করবেন না, এক্ষুনি হয়ে যাবে। মইদুল, একটু তাড়াতাড়ি হাত চালা, দাদার মাংস নিয়ে গেলে রান্না হবে। মইদুল দুমদাম মাংস কাটতে কাটতে বলে, আরে আমি ইঞ্জিন নাকি, একটু সময় দেবে না? আমার হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট। দোকানদার বলে, উফ, আজকাল তুইও খুব কথা বলিস, নে নে নিজের মতো করে কাজ কর। দোকানদার মাংস ভাগ বাটোয়ারা করে বিক্রি করে চলে যায়। মিথিলেশ ও মাংস নিয়ে সোজা সার্কিট হাউসের দিকে রওনা দেয়। পথে যেতে যেতে ভাবে 3টে এটিএম একই সময়ে ডাকাতি হয়েছে, অর্থাৎ রাত 3টেতেই। আচ্ছা, এই রাত 3টেতে ডাকাতি হচ্ছে অথচ পুলিশ কি একটুও বুঝতে পারছে না? মানে পুলিশ তো বাকি এটিএমগুলোর বাইরে রাতের দিকে পাহারা দিলে ডাকাত দল ধরা পড়ে যেত। আসলে সে তো তদন্তের ব্যাপার। এখন জানা যাচ্ছে ডাকাত দল রাত 3টেকে সেফ সময় বেছে নিয়েছে। যাই হোক, শঙ্কু স্যার নিশ্চয়ই এর কিনারা করে ছাড়বেন। চাই আজকে তথ্যগুলো স্যারের হাতে তুলে দিন। সার্কিট হাউসে পৌঁছে মিথিলেশ দেখে রঞ্জন ও বঙ্কিমবাবু পৌঁছে গেছে। মিথিলেশকে দেখে শঙ্কুবাবু বললেন, আসো আসো মিথিলেশ, রাত 3টের সময়টা ডাকাত দলের জন্য সেফ সময়, আর ওই রাত 3টে আমরা করব জয়। মিথিলেশ শঙ্কুবাবুর টেবিলের সামনে পৌঁছে বলে, আমার কাছে একটা বিশেষ তথ্য রয়েছে স্যার। জানি না এরপর ডাকাত দল কোথায় ডাকাতি করবে, কিন্তু বোমা ফাটার একটা ক্লু এনেছি স্যার। শঙ্কুবাবু বলছেন, সে পরে দেখব, আগে মাংসটা রান্নার ওখানে দিয়ে এসো। মিথিলেশ বলে, আশ্চর্য, আপনি কি করে জানলেন যে আমার এই প্যাকেটে মাংস রয়েছে? শঙ্কুবাবু ড্রয়ার থেকে একটা পেন্সিল বার করে বললেন, দিব্য শক্তি, থার্ড আই আছে আমার, বুঝলে, থার্ড আই আছে আমার। হাসতে হাসতে মিথিলেশ বলে, কি যে বলেন স্যার, এই যুগে থার্ড আই মানুষের থাকে,
সে তো ঈশ্বরের থাকে। শঙ্কুবাবু একটু গম্ভীর হয়ে বললেন, দেখবে দেখবে আমার থার্ড আই। শঙ্কুবাবুকে এমন কথা বলতে শুনে মিথিলেশ একটু অবাক হয়ে বলে, কই দেখান তো স্যার। শঙ্কুবাবু বললেন, যাও, তোমার বাইকের সামনের হেডলাইটের নিচে আমার থার্ড আই আছে, একটু নিজেই নিয়ে এসো প্লিজ। অট্টহাসি হাসতে হাসতে মিথিলেশ বলে, থার্ড আই আবার বাইকের হেডলাইটের নিচে? আপনিও মজা করতে পারেন স্যার, আপনি মজায় ওস্তাদ মানুষ। এবার শঙ্কুবাবু গম্ভীর একটা ভাব নিয়ে বললেন, যাও বলছি, আশা করি তোমার বাইকের হেডলাইটের নিচে আমার থার্ড আই পাবে। মিথিলেশ আর কথা না বাড়িয়ে নিচে নামছে। নামতে নামতে বলছে, শঙ্কু স্যার কি পাগল মানুষ, কখনো বলে ঈশ্বর মানেন, আবার কখনো বলেন দিব্য শক্তি রয়েছে, আবার এখন বলছেন থার্ড আই আছে। আচ্ছা, থার্ড আই তো মহাদেবের কপালে থাকে, সেই থার্ড আই বাইকের হেডলাইটের নিচে কি করে এলো? সব মাথা গেছে। কই দেখি তো, হেডলাইটটা কোথায়? হেডলাইটের নিচে। ওরে সাব্বাস, এটা তো খুফিয়া ক্যামেরা, এটা আবার কখন লাগালো হলো? মানে নজরের উপরেও নজরদারি চলছে। মিথিলেশ খুফিয়া ক্যামেরাটা খুলে এনে শঙ্কুবাবু টেবিলে রেখে বলে, এই নিন স্যার আপনার থার্ড আই। শঙ্কুবাবু বললেন, এবার বুঝেছো আমার থার্ড আইটা কি? স্যালুট দিয়ে মিথিলেশ বলে, ইয়েস স্যার, কিন্তু স্যার আমি কি জানতে পারি নজরের উপর নজরদারি চালানোর কারণ কি? শঙ্কুবাবু সিগারেটের প্যাকেটটা দেখিয়ে মিথিলেশকে বললেন, আগে একটা সিগারেট ধরাও, তুমি মাত্র 3 টান টেনে আমাকে দেবে, তারপর বলছি কেন নজরের উপর নজরদারি চালানোর প্রয়োজন পড়ল। মিথিলেশ সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে জানতে চায়, আচ্ছা স্যার, এই 3 টান কেন টানবো? 4 টানেতে ক্ষতি কি হবে? শঙ্কুবাবু বললেন, এটারও একটা কারণ আছে, আর এই কারণটা বঙ্কিম বোঝাবে। বোঝাও বঙ্কিম। বঙ্কিমবাবু বললেন, নিশ্চয় স্যার, আসলে স্যারের বক্তব্য অনুযায়ী 3 টানের পর নিকোটিন বেশি মাত্রায় ফুসফুসে যায়, যা ক্ষতিকারক। স্যার সংসার ধর্ম করেননি, তুমি ভায়া আসছে বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছ, তাই নিকোটিনের কারণে তোমার ক্ষতি হোক স্যার চান না। 3 টান টেনে ধোঁয়া ছাদের দিকে ছাড়তে ছাড়তে মিথিলেশ বলে, হোয়াট এ ক্লেভার মাইন্ড। এই নিন স্যার, নিকোটিন যুক্ত সিগারেটটা টানুন আপনি। শঙ্কুবাবু বললেন, বঙ্কিমকে টানতে দাও। মিথিলেশ বলে, আপনি টানবেন না? শঙ্কুবাবু বললেন, আমায় লাস্ট কাউন্টারটা দিও। মিথিলেশের একটাই দোষ, প্রশ্ন করলে উত্তর না পাওয়া পর্যন্ত উত্তপ্ত করতে থাকে, আর তার খেসারত ওকে দিতেও হয়েছে। সেটা কি খেসারত তাও শুনুন শঙ্কুবাবুর মুখ থেকে। মিথিলেশ জিজ্ঞেস করছে, স্যার আপনি বললেন না কেন আমার বাইকে আপনি থার্ড আই ইনস্টল করিয়েছিলেন? শঙ্কুবাবু বঙ্কিমবাবুর হাত থেকে সিগারেট নিয়ে 1 টান টেনে বললেন, তোমার বায়োডাটা সেদিন চেক করছিলাম, তুমি তো আমার টিমের সদ্য জয়েন করেছো। তোমার বায়োডাটার ছবি দেখে আমি চমকে গেছিলাম, কেন বলো তো? মিথিলেশ বলে, হ্যাঁ, আমি তো কোনো অপরাধী নই, তা আপনি কেন আমাকে দেখে চমকে গেছিলেন সেটা যদি খোলসা করেন তাহলে ভালো হয়। শঙ্কুবাবু শেষ টান টেনে বললেন, এদিকে আসো, তোমার এই ছবিতে দেখছি তোমার কপাল ফাটা। এই ছবির ওপর তোমার ডিপার্টমেন্ট একটা আর্টিকেল যোগ করেছে। দাঁড়াও, এই দেখো, তোমার ডিপার্টমেন্ট একটা আর্টিকেল যোগ করেছে যেখানে লেখা আছে ভাষা সমস্যার কারণে তুমি একটা মবের শিকার হয়েছিলে, যেখানে তোমার মাথা ফেটে যায়। সেই থেকেই তুমি প্রতিজ্ঞা নিয়েছিলে দেশের বেশ কিছু ভাষা রপ্ত করবে। তাই আমি রিস্ক নিতে পারিনি। সেফটি ফার্স্ট, মানে নিরাপত্তা আগে। তোমার যাতে কোনো ক্ষতি না হয় এজন্য এক্সট্রা নিরাপত্তার কথা মাথায় রেখে আমি পুলিশকে বলেছিলাম তোমার বাইকে যেন 3য় চক্ষু অর্থাৎ ক্যামেরা প্রতিস্থাপন করা হয় এবং তার অ্যাক্সেস যেন আমার ল্যাপটপে থাকে। নিজের ঘাটটা একবার উপরে আর একবার নিচে নামিয়ে
দুহাত পেছনে রেখে মুষ্টিবদ্ধ করে মিথিলেশ বলে, থ্যাংক ইউ স্যার। এরপর শঙ্কুবাবু ডাক দিলেন তোপসেকে। তোপসে, কাম ইন। তোপসে পাশের ঘর থেকে বলে, ইয়েস স্যার, আই এম কামিং। ল্যাপটপ হাতে কিছু একটা ভাবতে ভাবতে ভ্রু কুঁচকাতে কুঁচকাতে তোপসে এসে বলে, দেখুন তো স্যার, আমি এই 3টে ডেটা কম্পেয়ার করে এটা পাচ্ছি। শঙ্কুবাবু বলছেন, আগে তুমি এক কাজ করো, সেদিন তুমি বলছিলে না তুমি নাকি মটন রান্নায় এক্সপার্ট, সুতরাং মিথিলেশ যে মাটন নিয়ে এসেছে এই মাটনটা তুমি রান্না করবে। আজ তোমার হাতের মাটন খাবো আমরা, দেখি তুমি কতটা পারফেক্টলি রান্না করতে পারো। টেস্ট যদি ভালো হয় তাহলে তো এক্সট্রা কারিকুলামে এই ডিপার্টমেন্টটাও তোমার যোগ করে দিতে পারি। ফ্যাল ফ্যাল করে হাসতে হাসতে তোপসে বলে, কি যে বলেন স্যার, তবে আপনি যখন আমার হাতের রান্না খেতে চেয়েছেন আমি অবশ্যই আপনাকে রান্না করে খাওয়াবো। মিথিলেশ, তুমি আমায় একটু হেল্প করবে, চলো আমি নিজে রান্না করছি। মিথিলেশ বলে, আজ আমাদের কুককে ছুটি দিয়ে দিতে হবে স্যার, আজ আমরা নিজেরাই রান্না করব, নিজেরাই পরিবেশন করব আর নিজেরাই খাবো। শঙ্কুবাবু বললেন, ভেরি গুড আইডিয়া, বেচারা হয়তো ছুটি ছাটা পায় না, তবে হ্যাঁ, আজ তোমাদের জন্য বিশেষ সান্ধ্য সভার আয়োজন করেছি। সেই সভায় অ্যাটেন্ড করবার পর আমরা আজকে তথ্য বিশ্লেষণে বসবো, কেমন? বঙ্কিমবাবু বিষয়টা বুঝতে পেরে বললেন, আপনি একদম চিন্তা করবেন না স্যার, গতবারের মতো এবার আর আমি বমি করব না, ওই 2 বা 3 পেগের বেশি নয়, বুঝলেন স্যার? শঙ্কুবাবু বললেন, তুমি 2 পেগ বা 3 পেগ কেন, তোমার যত পেগ চাই চড়াতে পারো, এখানে তোমার বাধা দেওয়ার মতো কেউ নেই। একগাল হেসে বঙ্কিমবাবু বললেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বন্ধুরা, এটিএম ডাকাতির কিনারা করতে এসে শঙ্কুবাবু ও তার পুরো টিম যে যে তথ্যগুলো আজ উদ্ধার করতে পেরেছে, এই তথ্য নিয়ে ওনারা কাটাছেঁড়া করবেন। আদৌ কি শঙ্কুবাবু ও তাঁর পুরো টিম এটিএম ডাকাতির কিনারা করতে পারবেন? জানতে হলে আমরা ধারাবাহিক শঙ্কুর তাণ্ডবের অন্যান্য এপিসোডে চোখ রাখব। আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তবে যেতে যেতে আপনাদের সকলকে অনুরোধ করব, আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনাদের কাছে পৌঁছায় এবং আমি গল্প পাঠে উৎসাহিত হই। ধন্যবাদ।